নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণেই আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে উপন্যাসটি আমি পাঠ করতে চলেছি সেটি আমাদের বাংলার অন্যতম একটি গোয়েন্দা নারী চরিত্র, আর তার নাম হলো মিতিন মাসি। মিতিন মাসিকে আমরা কেই না চিনি, ছোট বড় সকলেই আমরা মিতিন মাসির সাথে পরিচিত। আর যিনি মিতিন মাসির রচয়িতা তার সম্পর্কে নতুন করে তো বলার আর কিছুই নেই। তাহলে আসুন আজকের সুচিত্রা ভট্টাচার্যের একটি রচনা মিতিন মাসির পালাবার পথ নেই এই উপন্যাসটি আমরা শুনে নিই। আজ আমরা এই উপন্যাসের প্রথম পর্ব শুনব। অর্কর সঙ্গে হঠাৎ এইভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারেনি বিদিশা, তাও আবার এখানে, এই দীঘায়। গতকালই দুপুরে দীঘায় এসেছে বিদিশা অর্চিষ্মান। বিয়ের পর এই তাদের দ্বিতীয় সফর। প্রথমবারটা ছিল হানিমুন, মাস 7 আগে, জানুয়ারি রক্ত জমানো শীতে ডালাহুসি চাম্বা ধর্মশালা। তখন ছিল এক ঘোরের সময়। অর্চিষ্মানকে আবিষ্কারের নেশায় তখন তন্ময় হয়েছিল বিদিশা। তবু তার মধ্যেও একটা খুঁতখুঁত ভাব মনে লেগে থাকতো সারাক্ষণ। দোষ, পাহাড় পর্বতে আসার কোনো মানে হয়? বিশ্রী ঠান্ডা। দিনের বেলাতেও ফায়ার প্লেসের সামনে কুকড়ে মুকড়ে বসে থাকো। প্রাণের সুখে হেঁটে চলে বেড়ানোর উপায় নেই। চড়াই উতরাই করতে করতে হাঁপ ধরে যায়। এর চেয়ে সমুদ্র ঢের ঢের ভালো। একের পর এক ঢেউ কাছে ছুটে আসছে, সাদা ফেনা লুটিয়ে পড়ছে পায়ে। কানে বাজে অবিরাম চাপা গুমগুম ধ্বনি, চোখে মুখে নোনতা বাষ্পের মাখামাখি। এর সঙ্গে কি পাহাড়ের তুলনা হয়? ওই অন্তহীন জলরাশির দিকে শুধু তাকিয়ে থাকতেই যে কি আবেশ! সেই আবেশের টানেই এবার দীঘা। না, পুরী, ওয়ালটেয়ার, চাঁদিপুর কিংবা গোয়া আন্দামান নয়। ওসব জায়গায় যেতে গেলে বেশ কয়েকদিন হাতে নিয়ে বেরোতে হয়, অন্তত 7 দিন। অর্চিষ্মান অতদিন ব্যবসা ফেলে নড়বেই না। অগত্যা দীঘা 2 দিনের জন্য। মঙ্গলবার ভোরে বেরিয়ে বৃহস্পতিবার রাতে ফেরা, অনেকটা উইকেন্ড করার মতো। মিড উইকেই অর্চিষ্মানের উইকেন্ড। মঙ্গল বুধ তার নিলামঘর বন্ধ থাকে, আর বারকাম রেস্তোরাঁটা 2 দিন নয় ম্যানেজারই সামলে নেবে। বিদিশারা উঠেছে পুরনো টাউনশিপের দিকটায়। সমুদ্রের একদম পাড়েই নতুন এক বিশাল হোটেলের 3 তলায়। ভারী সুন্দর নাম হোটেলটার, ব্লু হোয়েল, নীল তিমি। একটু কষ্টকল্পিত নাম বটে, তবে শুনলেই মনে হয় আটলান্টিক প্যাসিফিকের পাড়ে এসে গেছি। এখানে ব্যালকনিতে সমুদ্র, জানালায় সমুদ্র, চোখ মেললে সমুদ্র, চোখ বুঝলে সমুদ্র। শয্যায় রমণের সময়েও ঢেউয়ের ফসফরাস বুঝি লেগে থাকে গায়ে। নীলতিমি কেতাদুরস্তরও খুব। ইউরোপিয়ান স্টাইলে ঝকঝকে সুইট, মেঝে নরম কার্পেট, পা রাখলে গোড়ালি ডুবে যায়। নিচে মাদক আলোয় মোড়া পানশালা, মখমলে সবুজ লন। এখানে সেখানে বাহারি টেবিল চেয়ারের মাথায় রঙিন বিশ্রাম ছাতা, মোম মসৃণ ডাইনিং হল, প্যাসেজে সার সার এরিকা পাম। সুইচ টিপলেই উর্দিপাড়া বেয়ারা হামেহাল হাজির। জেনারেটরের গুণে অবধারিত লোডশেডিং টেরই পাওয়া যায় না। এমন হোটেলে বাস বিয়ের আগে বিদেশের কাছে স্বপ্নের মতো ছিল। মতো কেন, স্বপ্নই, অথবা স্বপ্নাতীত। দীঘায় এখন ভিড়ও তেমন নেই। একে বর্ষাকাল, যখন তখন ঝমঝম, তাই আবার সপ্তাহের মাঝখান। হোটেল, রাস্তাঘাট সবই এখন ফাঁকা ফাঁকা। এমন একটা কুড়িয়ে পাওয়ার নির্জনতায় বিদিশার খুশি বুঝি আর ধরে না। অর্চিষ্মানও বদলে গেছে। কলকাতায় সে এক প্রবল পুরুষ, মিতবাক পুরুষ, স্থিতধী, ঘড়ির কাঁটার তালে তাল মিলিয়ে চলা আদ্যান্ত কাজমাতাল এক মানুষ। এখানে পা রেখেই সে রুটিন ছাড়া। রাত 12টার সময়কাল বিচে চলে গেল। ভোর হতেই বেরিয়ে পড়ল ক্যামেরা কাঁধে। পটাপট ছবি তুলছে, গুনগুন গান গাইছে, চুটকি রসিকতা করছে, আকাশ দেখছে, সমুদ্র দেখছে, ঝাউবনে ছুটছে বাই বাই। এই তো সকালে ব্রেকফাস্ট সেরে বিদিশাকে টানতে টানতে সমুদ্রেতে নিয়ে গেল। হাত ধরে দুজনে একটার পর একটা ঢেউ টপকাচ্ছে। একবার বিদিশার থুতনি জলে এসে দুম করে হাত ছেড়ে দিল।
বিদিশা হাউমাউ করে আঁকড়ে ধরেছে অর্চিষ্মানকে। এই ডুবে যাব, ডুবে যাব। অর্চিষ্মান হাহা করে হেসে উঠল। কাউকে না ধরে একটু নিজের পায়ে দাঁড়াতে শেখো ম্যাডাম। কি করে দাঁড়াবো? বিদিশা অর্চিষ্মানকে খামচে ধরেছে। নিচ থেকে বালি সরে যাচ্ছে যে। ও তো যাবেই, আন্ডার কারেন্ট। আমার কেমন গা শিরশির করছে। এই প্লিজ, আমি পড়ে যাব। বলতে বলতেই সামনে ঢেউ প্রকাণ্ড, অমনি ডুব দুজনে একসঙ্গে। মাথা তুলে হাঁপাচ্ছে বিদিশা, থুতু করছে নুন জল। এই প্লিজ চলো, আর নয়, সমুদ্র আজ বড় টানছে গো। অর্চিষ্মান নির্বিকার হাসছে। ভিতর ডিম কোথাকার, বালি সরে যেতেই এত ভয়। পায়ের তলায় মাটি সরে গেলে কি করবে? মরে যাব, একদম মরে যাব। বললেই হলো, মরতে তোমায় দিচ্ছে কে? অর্চিষ্মান পলকে পাজাকোলো করে তুলে নিল বিদিশাকে। জল ভেঙে ভেঙে পাড়ে ফিরছে। বিদিশা দু হাতে অর্চিষ্মানের গলা জড়িয়ে ধরল, চোখ বুজে ফেলেছে। উফ, প্রিয় পুরুষের শরীরে লেপ্টে থাকায় কি যে অবিমিশ্র সুখ। সে যেন এক রক্ত গোলাপ, কামনার ছোঁয়ায় একটু একটু করে ফুটে উঠছে। গোলাপে কাটাও থাকে, সুখেও। না হলে অর্কর সঙ্গে কেন দেখা হবে তার? দুপুরে খাওয়া সেরে অর্চিষ্মান ঘুমিয়ে কাদা। পাশে শুয়ে বিদিশারও চোখ জড়িয়ে এসেছিল। উঠে পড়ল 4:30 নাগাদ। তখন বাইরে এক মলিন বিকেল। শ্রাবণের আকাশ ঘন হয়ে নিচে নেমে এসেছে। নামতে নামতে মিশে গেছে দিগন্ত রেখায়, ছুঁয়ে আছে সমুদ্রকে। মেঘের গন্ধ পেয়ে ফুসছে ঢেউ, গর্জন তুলে ছুটে আসছে পাড়ের দিকে। বাতাস ভারী গুমসুম, যেন মেঘ তাকে থমকে থামিয়ে দিয়েছে। বিদিশার মন আনচান করে উঠল। এমন বিকেলে হোটেলে কেউ বসে থাকে? অর্চিষ্মানকে ঠেলল বিদিশা। এই ওঠো, বেরোবে না? অর্চিষ্মান উমাম করে পাশ ফিরল। বিদিশা সুরসুরি দিল পায়ে, কানেও। কেঁপে কেঁপে উঠছে অর্চিষ্মান, সরে সরে যাচ্ছে, কিন্তু জাগার লক্ষণ নেই। উঠবে না? আমি কিন্তু তাহলে একাই বেরিয়ে যাব। জড়ানো গলায় অর্চিষ্মান বলল, যাও। তবু একটুক্ষণ অপেক্ষা করল বিদিশা। বেয়ারাকে ডেকে চা খেলো, আয়নার সামনে বসে সাজলো মন দিয়ে। অসামান্য রূপসী সে। ছোট্ট একটা টিপ লাগাতেই তাকে কল্পলোকে রাজকন্যা বলে বিভ্রম জাগে। তবু চোখে একটু কাজল টানল বিদিশা, ঠোঁটে হালকা লিপস্টিক, শঙ্খহেন ত্বকে ক্রিমের প্রলেপ। নাইটি ছেড়ে গাঢ় নীল সালোয়ার কামিজ পরে নিল, বুকে বিছিয়ে নিল সাদা ওড়না। এখন তাকে দেখলে রম্ভা, মেনকা, উর্বশীরাও হিংসে মটমট করবে। সন্তর্পণে দরজা খুলে একাই বেরিয়ে পড়ল বিদিশা। লনে ছাতার নিচে একজোড়া বিদেশি তরুণ কথা থামিয়ে বিদিশাকে দেখছে নিষ্পলক। বিদিশা রাজহংসীর মতো গ্রীবা উঁচু করে তাদের পার হয়ে গেল। পায়ে পায়ে একেবারে বেলাভূমিতে। ভাটার টানে সমুদ্র পিছিয়ে গেছে খানিকটা, ভেজা বালি মারিয়ে জলের কাছে এলো। গড়ানে ঢেউ এসে পা ছুঁয়ে চলে যাচ্ছে। বিদিশা অনুভব করছিল স্পর্শ সুখ। মেঘধ্বনি হচ্ছে গুম গুম, বিদিশা শুনছিল। তখনই পেছন থেকে চেনা স্বর, দিশা। বিদিশা ভীষণ জোরে চমকেছে। তুমি তুমি এখানে? পলকের জন্য বুঝি থামল অর্ক। তার চেহারা পাক্কা অ্যাথলেটিক, হাইট 5'11", দেহের সেই রিজু কাঠামো একটু বুঝি নুয়ে পড়েছে এখন। ছায়া মাখা মুখে বলল, আজই এসেছি, হঠাৎ তোমাকে দেখতে পেয়ে। বিদিশার স্নায়ু টান টান, মুখ ফসকে বেরিয়ে গেল, কেন এসেছ? অর্ক আরও মিয়ে গেল। কেন, আমার কি দীঘা আসতে নেই? তা কেন, দীঘা তো কারুর কেনা নয়, ইচ্ছে হলে আসতেই পারো। অস্বস্তি ঢাকতে বিদিশা সামান্য ছেঁচে উঠল। দ্রুত এদিক ওদিকে চোখ চালিয়ে নিয়ে বলল, একা? না, আমরা 3 জন এসেছি। কন্টাইতে স্টেট মিট ছিল, আজ সকালে আমাদের ইভেন্টটা হয়ে গেল, ভাবলাম একটু দীঘা ঘুরে যাই। ও, এখনো তাহলে দৌড়ে বেড়াচ্ছ? আর তো কিছু পারি না আমি দিশা। চাকরি টাকরি জুটল? পূর্ণ চোখে বিদিশার দিকে তাকালো অর্ক, তীক্ষ্ণ মর্মভেদী দৃষ্টি।
বিদিশা দৃষ্টি পড়তে পারছিল, যেন বলছে, জেনে কি লাভ তোমার, তুমি তো আমায় সময় দাওনি। অজান্তেই কেঁপে উঠল বিদিশা, হয়তোবা সামুদ্রিক বাতাসে, হয়তোবা এই চোখ মনে পড়িয়ে দিল কি অবলীলায় ওই শ্যামলা মায়াবী মুখের ছেলেটাকে প্রতারণা করেছে বিদিশা। টানা 1.5 বছরের সম্পর্ক এক লহমায় ছিঁড়ে ফেলেছে কোনো প্রস্তুতির অবকাশ না দিয়েই। কারণ অর্চিষ্মানের সঙ্গে তার তখন বিয়ে পাকা এবং অর্ককে সে পোকামাকড়ের মতো ঝেড়ে ফেলতে চাইছে। অর্কর চাকরি পাওয়া অবধি কি অপেক্ষা করতে পারতো না বিদিশা? সে রুখে দাঁড়ালে বাবা কি জোর করে তাকে বিয়ের পিঁড়িতে বসাতে পারত? লোভই তাকে অন্ধ করে দিয়েছিল। মনকে কষে ধমকালো বিদিশা। লোভ কেন? সে তো যুক্তি মেনেই কাজ করেছে। শুধু চুমু খেয়ে কি পেট ভরে? সংসার করতে গেলে অন্য কিছুও লাগে। যা লাগে তা অর্কর তখনও ছিল না, এখনও নেই। অর্ক তাকিয়ে আছে নির্নিমেষে, অস্ফুটে বলল, তুমি আরো সুন্দর হয়েছ দিশা। অভ্যস্ত স্তুতিতে বিদিশা গলল না, ঠোঁট বেঁকিয়ে বলল, বিয়ের জল গায়ে পড়লে মেয়েরা সুন্দরী হয়। তা অবশ্য ঠিক। উঠেছ কোথায়? পেছনেই ব্লু হোয়েল। ঠিক পেছনেই নয়, বিদিশা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে একটু কোনাকুনি, উত্তর পূবে। হোটেলের সব কটা ব্যালকনি এখন এখান থেকে দৃশ্যমান নয়, ঝাউবনের আড়ালে একটা আছে। 3 তলার কোন সুইটটায় যেন আছে বিদিশা? বাঁ দিক থেকে উঠে 5 নম্বর। তারপরে আর কটা ব্যালকনি? বিদিশা ঠিক হিসাব করতে পারল না। আন্দাজে আঙ্গুল তুলতে গিয়েও সামলে নিল। ওরে মুখ্য, অর্ক যদি গিয়ে হাজির হয়? বিদিশা আলগাভাবে হাত ঘুরিয়ে দিল। ওই ওদিকের একটা হোটেলে। ছলনাটা কি ধরে ফেলল অর্ক? ঠোঁটের ফাঁকে বাঁকা হাসি কেন? হাসিটুকু ঠোঁটেই রেখে অর্ক বলল, একা এইভাবে ঘুরছ যে বড়, তোমার হাজব্যান্ড কই? অকারণে মিথ্যে বলল বিদিশা, কিংবা হয়তো অর্ককে শোনানোর জন্যই বলল। আমাদের জিন গাড়িটা বড় গড়বড় করছে, লোকাল গ্যারেজে দেখাতে নিয়ে গেছে। অর্ক বুঝি ঈষৎ ম্লান। গাড়ি নিয়ে এসেছ? বিদিশা মাথা নাড়ল। অর্চিষ্মান লং ড্রাইভে নতুন গাড়িটা টেস্ট করতে চাইল। আমারও হাইওয়েতে খানিকটা প্র্যাকটিস হয়ে গেল। তুমি গাড়ি চালাচ্ছ? বিয়ের পর শিখে নিলাম। ড্রাইভারের ওপর বেশি ভরসা করা অর্চিষ্মান পছন্দ করে না। অর্ক একটুক্ষণ চুপ, তারপর বলল, তোমার বরের নামটা ভারী আনকমন, অর্চিষ্মান। মানুষটাও আনকমন, কাজের লোক, অকাজের খই ভেজে বেড়ায় না। অর্ক শ্লেষটা মাখল না নাকি মাখল বিদিশাকে বুঝতে দিল না। বলল, তোমার বরের কিসের যেন বিজনেস? জেনে তোমার লাভ? বিদিশা তাচ্ছিল্যের সঙ্গে বলল, চাকরি টাকরি চেয়ে বসো না, আমি বলতে পারবো না। অর্ক হো হো করে হেসে উঠল। আরে, তোমার স্বামী চাকর না হয়েও আমার পেট চলে যাবে, বরং আমিই তোমার স্বামীকে কিছু দান করতে পারি। বিদিশা ভুরু কুঁচকে তাকালো। প্রেমপত্রগুলোর কথা মনে পড়ে? মোট 37টা আছে। বনেদি বাড়ির গিন্নির প্রেমিককে লেখা রগরগে চিঠিগুলো তার প্রেমিককে প্রেজেন্ট করলে কেমন হয়? তোমাদের বিয়েতে তো কোনো উপহারও দেওয়া হয়নি। বিদিশার মুখ কালো হয়ে গেল। তুমি তুমি ঘাবড়ে গেলে তো? আরে না, তোমার চিঠিগুলোই তো এখন আমার সম্বল, স্মৃতি। ওগুলো কি আমি হাতছাড়া করতে পারি? বলতে বলতে হাত রেখেছে বিদিশার কাঁধে, নাটুকে ভঙ্গিতে বলল, সুখী হও, আমি রব চিরকাল বঞ্চিতের দলে। বাট মাইন্ড ইট, ডোন্ট টিজ মি এগেন, নেভার। বড় বড় পা ফেলে অর্ক মিলিয়ে গেল। বিদিশা স্নানু। টিপটিপ বৃষ্টি নেমেছে। মোটা মোটা ফোঁটাগুলো বিঁধছে গায়ে, অর্কর কথাগুলোর মতো। মিনিট কয়েক দাঁড়িয়ে থেকে ফিরল বিদিশা, জোরে পা চালিয়ে। হোটেলে ঢোকার মুখে এপাশ ওপাশ দেখে নিল ভালো করে। বিশ্বাস নেই অর্ক যদি কাছাকাছি কোথাও। সুইটে ঢুকে বিদিশা অবাক। অর্চিষ্মান বসে আছে সোফায়, চোখ কেবিল টিভির ইংরেজি সিনেমায়, হাতে সোনালি পানীয়। বিদিশা সোফার পাশে এসে দাঁড়ালো।
এমন অসময়ে ড্রিঙ্ক করছো যে? এমনি, গাটা ম্যাজ ম্যাজ করছে। অর্চিষ্মান ঘুরে তাকালো। তোমার বেড়ানো হলো? দুধ, একা একা কোথায় যাব? এই একটু সামনে গিয়ে। মার্কেটিংটা সেরে আসতে পারতে, কী সব কিনবে বলছিলে। একা আমার দোকানে যেতে ভালো লাগে না। কলকাতায় তো একাই যাও। এটা কলকাতা নয়, এখানে আমি বেড়াতে এসেছি। বেড়াতে এসে মোটেই আমি একা একা ঘুরবো না। অর্চিষ্মানের যেন কানেই গেল না কথাটা। চোখ আবার ঘুরে গেছে টিভিতে। গ্লাসে চুমুক দিল। বিদিশা স্বামীর গা ঘেঁষে বসল। এই চলো না, একটু নির্ধিকা ঘুরে আসি। তুমি কিন্তু নিয়ে যাবে বলেছিলে। চলো তাহলে। অর্চিষ্মান কান ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। এক চুমুকে গ্লাস শেষ। মুহূর্তে টিভি বন্ধ। 2 মিনিটে অর্চিষ্মান রেডি। বিদিশাকে পাশে নিয়ে যখন গাড়িতে স্টার্ট দিল, তখনও দিনের আলো পুরোপুরি মরেনি। ফেরার পথে তুমুল বৃষ্টি। উইন্ডস্ক্রিন ঝাপসা হয়ে গেছে। ওয়াইপার চালিয়েও সামাল দেওয়া যাচ্ছে না। ধীর গতিতে চলছে গাড়ি। হঠাৎ অর্চিষ্মান স্টিয়ারিংয়ে বসে গজগজ করে উঠল। ফালতু, ঝড় বৃষ্টিতে বেরোলাম। হোটেলে বসে সিনেমাটা দেখলেই ভালো হতো। তোমার জন্য আমার শেষটাই দেখা হলো না। বিদিশা বলল, সরি। শুড বি। সিনেমাটার শেষটা দেখার আমার খুব ইচ্ছে ছিল। কি সিনেমা? রাস্তায় একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। তাকে পাশ কাটিয়ে অর্চিষ্মান বলল, ডায়ালেম ফর মার্ডার, হিচককের। ও তো আমার দেখাবই, শেষটা আমি তোমায় বলে দিতে পারি। বিদিশা ঠোঁট টিপে হাসল। বজ্জাত স্বামীটা শেষ পর্যন্ত বউটাকে মারতে পারবে না। এক্স লাভারই মেয়েটাকে বাঁচিয়ে দেবে। চাবি নিয়ে বেশ একটা ইন্টারেস্টিং পাজল আছে। ঝপ করে ঘাড় ঘুরিয়ে বিদিশাকে দেখল অর্চিষ্মান। বিড়বিড় করে বলল, আমিও তাই অনুমান করছিলাম। গল্পে হাজবেন্ডরাই যত রকমের দুষ্কর্মের নায়ক হয়, আর পূর্ব প্রেমিকরা ত্রাণকর্তা। হাইলি আনরিয়েল আইডিয়া। কেন আনরিয়েল কেন? ও, তোমার বুঝি রিয়েল মনে হয়? হঠাৎ আমি যদি হিচককের ওই স্বামীটা হই, তুমি তোমার প্রেমিকের কাছে শেল্টার নেবে? বিদিশা হেসে ফেলল। শরীর হেলিয়ে অর্চিষ্মানের কাঁধে মাথা রাখল। মৃদুস্বরে বলল, আমাকে মারতে হলে তুমি মারবে, রাখতে হলেও তুমি রাখবে। আমি তো গল্পের নায়িকা নই, সুতরাং আমার প্রেমিক টেমিকও নেই। তাই বুঝি? শব্দ দুটো ঠং করে বাজল বিদিশার কানে। অর্চিষ্মানের স্বর হঠাৎ এমন হিমশীতল কেন? অর্ককে কি দেখে ফেলেছে অর্চিষ্মান? আঁচলে হাত মুছতে মুছতে ভারতী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মেয়েকে দেখেই চোখে খুশির ঝিলিক। ও মা, বলু তুই কখন এলি? অনেকক্ষণ। বিদিশা ঠোঁট টিপে হাসল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তুমি কতক্ষণে টের পাও। সদর দরজা খোলা ছিল বুঝি? ছিল মানে? একেবারে হাট। সে কি, ভানু নেই? কোথায় দাদা, ও ঘর তো ফাঁকা। আশ্চর্য, এই তো ছিল। তোর বাবা অফিসে বেরোনোর সময় তক্তপোষে শুয়ে কাগজ পেন্সিল নিয়ে কী সব করছিল। কোথায় যায়, কখন যায়, কিছুই বলে যায় না। ভালো ভালো। বিদিশা ভুরু বেঁকালো। যেদিন সর্বস্ব চুরি হয়ে যাবে সেদিন টের পাবে। দরজার কাছে গিয়ে বাইরেটায় ইতিউতি উকিঝুঁকি দিলেন ভারতী। ছিটকিনি লাগাতে লাগাতে আলগা নিঃশ্বাস ফেললেন। আমাদের আর আছেটা কি যে নেবে? কথাটা নিখাত সত্যি। এ বাড়িতে দুটো মাত্র ঘর, দুটোই শ্রীহীন। খাট, চৌকি, আলমারি, কারিখানেক আদ্যিকালের ট্রাঙ্ক সুটকেস, সবেরই বেশ লড়ঝড়ে দশা। ছোট মতন প্যাসেজ আছে একটা, নামকা বাস্তে চিলতে বসার জায়গাও। সর্বত্র এলোমেলো জিনিসপত্র, মামুলি। রংচটা টেবিল, নড়বড়ে চেয়ার, মান্ধাতা আমলের সাদা কালো টিভি, সাবেকি পুতুলের সাজানো ধুলোয় ঢাকা শোকেস, পাথরের ভাঙা ফুলদানি, পুরনো রেডিও, বিকল সেলাই মেশিন। আজকালকার চোরেদের যথেষ্ট আত্মসম্মান আছে। এ বাড়িতে ঢুকে মোটেই তারা তার হাত গন্ধ করবে না। মার সঙ্গে কথা বলতে বলতে বিদিশা ভেতরের ঘরে এসে বসল। হাতে বিগ শপার বিছানায় নামালো। গরমে হাঁসফাঁস করছে। ভারতী ফ্যান চালিয়ে দিলেন।
ঘুরন্ত বাতাস ফুঁচিয়ে একটু স্বস্তি ছাড়ালো দমচাপা ঘরটায়। মেয়ের সামনে বসেছেন ভারতী। হ্যাঁ রে, তোরা দীঘায় গিয়েছিলি না? এই তো পরশু ফিরলাম, কালই আসতাম, যা বৃষ্টি। এবার যেন বর্ষা একটু বেশিই হচ্ছে, রাত নেই দিন নেই। দীঘায় বৃষ্টি পেয়েছিলি? মাঝে মাঝে হচ্ছিল। বিদিশা ব্যাগ থেকে একরাশ ঝিনুকের পর্দা বের করল। কি পছন্দ হয়? বাহ, সুন্দর। কত পড়ল রে? দাম জেনে কি হবে, তোমার জন্য এনেছি, ঘর সাজাবে, ব্যাস চুকে গেল। একের পর এক জিনিস বের করছে বিদিশা, যেন বিগ শপার নয়, রত্নগুহা। শঙ্খের ধূপদানি, সিগারেট হোল্ডার, ইয়া বড় কাজু বাদামের প্যাকেট, পাঞ্জাবিতে লাগানোর ঝিনুকের বোতাম, আপেলের বিচির ভ্যানিটি ব্যাগ, এমনকি একটা দক্ষিণাবর্ত শাঁখও বেরোলো ঝোলা থেকে। ভারতের চোখ বড় বড়। এত কিছু এনেছিস ভুলো, এত? তাও তো মার্কেটিং করার সময়ই পেলাম না, আসার দিন সকালবেলা যা একটু। বিদিশা গর্বিত মোড়গের মতো ঘাড় ফোলালো। তোমাদের জন্য একটা ফোল্ডিং মাদুরও আনার ইচ্ছে ছিল, অফ সিজন তো, ভালো তেমন স্টক নেই। ক্ষণপূর্বের ঈষৎ আড়ষ্ট ভারতী কিশোরীর মতো চপল সহসা। কোন জিনিস যে কোথায় রাখেন, একবার বসার জায়গায় ছুটছেন তো একবার ছেলের ঘরে, খটাং খটাং আলমারি খুলছেন, তারই মধ্যে ছুটলেন রান্নাঘরে চচ্চড়ি নামাতে। মার দৌড়াদৌড়ি দেখে বিদিশার বেশ মজা লাগছিল। ফুরফুরে মেজাজে আলগা চোখ পোলাচ্ছে ঘরে। আরও মলিন হয়েছে বাড়িটা, সর্বাঙ্গে দারিদ্র্য বড় প্রকট লাগে। পলেস্তরা ওঠা দেওয়াল, সিলিংয়ে চাবড়া ঝুলছে, যে কোনো মুহূর্তে খসে পড়বে। বিবর্ণ দরজা জানলা, প্রতিবারই এলে মনে হয় আগের বাড়ির চেয়ে হতহীন দশা। কি করে যে এই হতশ্রী বাড়িতে সে 24টা বছর কাটিয়েছিল। রান্নাঘর থেকে ভারতীর গলা উড়ে এলো। চা খাবি তো? বসিয়েছি। শুধু চা কিন্তু, আমার পেট ভর্তি একদম। ঝটিতি দুহাতে ধুমায়িত পেয়ালা নিয়ে মেয়ের পাশে এসে বসলেন ভারতী। হ্যাঁ রে, জামাই কি তোকে নামিয়ে দিয়ে গেল? না, সে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, সেই 8টায়। তোদের নিলাম ঘর অত সকালে খোলে নাকি? খোলে না, আবার খোলেও। বিদিশা শাড়ি গুছিয়ে বাবু হয়ে বসল, ছোট্ট চুমুক দিল কাপে। 2-3 দিন বেরিয়ে কাটালো তো, এখন সে টাইমটা ও কাজ করে উসুল করবে। ওভাবে বলছিস কেন? কাজের মানুষ হওয়া তো ভালো। ভারতে প্রকুটি করলেন। তুই আবার এই নিয়ে ঘ্যান ঘ্যান করিস না তো? বয়েই গেছে, দিব্যি খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, পার্লারে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, তোফা আছি। গদগদ চোখে মেয়ের দিকে তাকালেন ভারতী। মেয়ের এই উপচে পড়া সুখ দেখে বুক ভরে যায় তার। রূপ যৌবন তো অনেক মেয়ের থাকে, এমন কপাল হয় কজনের। বন্ধুর বাড়ি থেকে ফিরছিল মেয়ে, ঘচাং করে একটা গাড়ি এসে পাশে থামল। রূপো বাঁধানো ছড়ি হাতে নেমে এলেন বেয়াই মশাই। নাম কি তোমার মা? থাকো কোথায়? 17-2 মহিমালদার লেন, ভবানীপুর, পূর্ণ সিনেমার কাছে। রোববার সকালে তোমার বাবা বাড়ি থাকবেন? মাত্র 20 দিনের মধ্যেই সানাই বাজল। 1 পয়সা দেনা পাওনা নেই, ঘুরিয়ে পেঁচিয়ে সামান্যতম দাবি দাওয়াও নেই। শুধু আপনাদের মেয়েটিকে চাই, ব্যাস। ঘুটে কুড়ুনির মেয়ে রাতারাতি রাজরানী বনে গেল। সল্টলেকে কি বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি, গেট ঠেলে ঢুকতে গেলে গা ছমছম করে। ভারতীর অবশ্য প্রথম দিকে একটু মন খুঁতখুত ছিল। ছেলের সঙ্গে মেয়ের অনেকটাই বয়সের তফাৎ, প্রায় 12 বছর। স্বামী, ছেলে, এমনকি মেয়ের পর্যন্ত আপত্তি নেই দেখে মুখ ফুটে কিছু আর বলেনি। এখন মনে হয় ভালোই হয়েছে। শুধু ভালো কেন, তার থেকে অনেক অনেক বেশি কিছু। শাশুড়ি গত হয়েছেন বহুকাল, একটা মাত্র ননদের কবেই বিয়ে হয়ে গেছে। অমন বড়লোক শ্বশুর তবু কি দম্ভহীন। আর জামাই তো একেবারে হীরের টুকরো। 7 জন্ম তপস্যা করলে এমন ঘর পাওয়া যায়। এ যেন গল্প কথা, না না না, রূপকথা, রূপকথাই। ভারতী মেয়ের গায়ে আলতো হাত বোলালেন।
আঙুল খেলা করছে মেয়ের চুড়িওয়ালায়। হঠাৎ কি যেন মনে পড়ে গেল, প্রশ্ন করলেন, তা হ্যাঁ রে বুলু, জামাই নামিয়ে দিয়ে যায়নি তো তুই এলি কিসে? যাতে আসি বাড়ির গাড়িতে, নেভি ব্লু মারুতিটায়। কই বাইরে গাড়ি তো দেখলাম না। মোড়ের ওপাশে পার্ক করা আছে। একটু যেন চিন্তিত হয়ে পড়লেন ভারতী। হে মা, ঘরে তো মিষ্টি মাছটা কিছু নেই, কাকে দিয়ে আনানো যায়? মিষ্টি কি হবে, আমি মিষ্টি ফিষ্টি খাবো না। আহ, তোর জন্য বলছি নাকি, তোদের ড্রাইভারকে দিতে হবে না? বিদিশা মুচকি হাসল। ড্রাইভার কোথায়, গাড়ি তো আমি চালিয়ে এনেছি, ব্যাক করতে অসুবিধা হবে বলে বড় রাস্তায় রেখে এসেছি। সব্যনাশ, তুই আজকাল এত দূর গাড়ি চালাচ্ছিস নাকি? আমায় কি ভাবো বলো তো মা, আমার হাত এখন পুরো সেট। ভোরবেলায় যা সাই সাই করে চক্কর মারি না সল্টলেকে, তাও এতটা রাস্তা তোমার একা একা আসা উচিত হয়নি। তাহলে আজও আসা হতো না, রবি আজ ডুব মেরেছে। শ্বশুরমশাই তো বললেন, কদিন আর সল্টলেকে পাক খাবি, যা আজ ভিড়ভাট্টায় হাতটা টেস্ট করে আয়, অ্যাক্সিডেন্ট করলে থানা থেকে খবর দিস, সারিয়ে আনবো। ভারতে হেসে ফেললেন। শ্বশুরও পেয়েছ বটে, যেমন উদার তেমন রসিক, লাই দিয়ে দিয়ে তোমায় মাথায় তুলেছেন। ও মা, জানো না এই নিয়ে দিদির সঙ্গে বাবার কত খুনসুটি হয়? বিদিশা হেসে লুটিয়ে পড়ল। দিদি তো কথায় কথায় গাল ফোলায়। হ্যাঁ, আমি হচ্ছি তোমার ডাস্টবিন থেকে কুড়োনো মেয়ে, বিদিশাই হলো গিয়ে যাকে বলে কন্যা। বাবাও বলেন, ঠিকই তো, ডাস্টবিন থেকে না হোক হাসপাতাল থেকে তোকে এনেছিলাম তো বটেই। তোর ননদ আসে মাঝে মাঝে? নন্দাই আসে খুব, দিদি আসে বড় জোর মাসে তুই একবার। তোকে ভালোবাসে? হাবে ভাবে তো মনে হয়, মনের ভেতরে কি আছে কি করে বলবো। এই তো পুজোর পরে দিল্লি রাজস্থান যাচ্ছে, আমাকে নিয়ে যাওয়ার জন্য জোড়াজুড়ি করছিল। ভালো, ঘুরে আয়। দোষ, ওদের সঙ্গে কে যাবে? পিছনদাকে আমার একটুও পছন্দ হয় না, শুধু চালবাজি মার্কা কথা বলবে, মুখে রাজা উর্জির মারবে। ওদিকে জানো তো ব্যবসার অবস্থা ঠুঠু, অর্ডার নেই, কিচ্ছু নেই। ফ্যাক্টরির এখন আজ উঠে যায় কাল উঠে যায় দশা। কেন, তার ব্যবসা তো চালু ছিল। অনেকদিন ধরেই ফোঁপড়া, চেপে চুপে রাখতো, এখন প্রকাশ হয়ে পড়েছে। বিদিশা চোখ ঘোরালো। প্রেমের বিয়ে তো, বাবা আগে এত কিছু খবর নেননি। প্রেমের বিয়ে? আগে বলিসনি তো। আমিও কি ছাই জানতাম? শ্বশুরমশাই আমায় সব মনের প্রাণের কথা বলেন তো, একদিন দুঃখ করে বলছিলেন, তখনই। শ্বশুরমশাই বলেছেন, জামাই বলেনি? তোমার জামাই বাপের ঠিক উল্টো, পেটে একবার কোনো কথা ঢুকলো তো জমে বরফ হয়ে গেল। পলকের জন্য দীঘার বৃষ্টি ভেজা সন্ধে গাড়ি চালকের আসনে বসা অর্চিষ্মানের মুখটা মনে পড়ল বিদিশার। পুট করে একটা কথা ছুড়ে দিল অর্চিষ্মান, তারপরই চুপ। হোটেলে ফিরে আর ওই প্রসঙ্গেই গেল না, আবার বোতল খুলে বসে পড়ল। এত খাচ্ছ কেন? দিনে 2 পেগ না তোমার লিমিট? সঙ্গে সঙ্গে উত্তর, আজ দিনটা অন্যরকম, আজ সুরা না হলে চলে? কিসে অন্যরকম? বৃষ্টির রাত না অর্ক? জিজ্ঞাসা করতে সাহস হয়নি বিদিশার। অর্চিষ্মান ঘুমিয়ে পড়ার পর অনেক রাতে একা একা দাঁড়িয়েছিল ব্যালকনিতে। বৃষ্টি থেমে গেছে, তবু চরাচরে কি নিবিড় অন্ধকার। সমুদ্রকে ভালো দেখা যাচ্ছে না, শুধু তার গর্জন শোনা যায়। জোয়ার এসে ডুবিয়ে দিয়েছে বেলাভূমি। ঠিক কোনখানটায় অর্কর সঙ্গে দেখা হয়েছিল কি করে বুঝবে বিদিশা? ধুস, যত সব ফালতু ভাবনা। অর্চিষ্মান তো পরের দিন স্বাভাবিকই ছিল। ফেরার পথে গাড়ি চালাতে চালাতে কি হেরে গলায় গান ধরল অর্চিষ্মান। ভুল সুর, ভুল কথা, মনে রেখো শেষের সেদিন ভয়ঙ্কর। 5 জনেতে কথা কবে, তুমি রবে নিরুত্তর। কি গিটকিরি ছাড়ছিল মাঝে মাঝে, হি হি। ভারতে কাপ ডিশ রেখে ফিরে এলেন, সংকুচিতভাবে বললেন, বুলু, 2টো ভাত খেয়ে যাবি নাকি? আজ অবশ্য মাছ নেই, ডিমের ঝোল। বিদিশা ঘড়ি দেখে তরাং করে লাফিয়ে উঠল।
ওরে বাস, 11টা বেজে গেছে, আজ 12টায় ব্যাংক বন্ধ না? ব্যাংকে আবার তোর কি কাজ? এই চুরি কটা লকারে ঢুকিয়ে দিয়ে আসতে হবে। তুই লকার নিয়েছিস? কবে? ও মা, বলিনি তোমায়? ও, তারপরে এবার কখনই বা এলাম? বিদিশা 1 সেকেন্ড হিসেব করে বলল, তা ধরো হপ্তা দিনে খাবে। তোমার জামাই জোর করে করিয়ে দিল। বাড়িতে গয়না রাখা একটুও পছন্দ করে না। ওই হাতে 2-4 গাছে চুড়ি রইল, 1 জোড়া বালা, একটা হয়তো পাতলা নেকলেস, ব্যাস। বাকি সব ব্যাংকের লকারে। আলাদা লকার করার কি দরকার ছিল? আগে তো সব শ্বশুরের লকারই থাকতো। শ্বশুরের মানে শ্বশুর আর শ্বশুরের ছেলের জয়েন্ট লকার। ওখানে তোমার জামাইও আর রাখতে চায় না, বাবাও না। যতদিন শাশুড়ির গয়না ছিল ততদিন নয় ওখানেই ছিল। এখন তো ওগুলো আমার, সুতরাং। রাজেন্দ্রনীর মতো হাসল বিদিশা, মায়ের দিকে তাকিয়ে চোখ টিপল। তোমায় একদিন সব দেখাবো, অজ্ঞান হয়ে যাবে। কত ভরি যে সোনা তার ঠিক ঠিকানা নেই। তার সঙ্গে হিরে, মুক্ত, পান্না, চুনি, কত রকম যে স্টোন, আমি সবকটার নামও জানি না। থাক, ওসব আর সাতগাহন করে বলতে হবে না। বিদিশা মাকে জড়িয়ে ধরল। তুমি মা এখনো? আরে বাবা, তোমার মেয়ে এখন রিচ লেডি। সে তার হকের ধনের কথা বিশ্বসুতুর লোককে চেঁচিয়ে বলবে, তাতে কার বাপের কি? ওভাবে বলতে নেই রে। যা নিয়ে মানুষ গর্ব করে তাই থেকেই মানুষের বিপদ আসে। হারিয়েও না, ছড়িয়েও না, যত্ন করে রেখো। সে তোমায় বলতে হবে না মা, ওসব হবার জো নেই। তোমার জামাই হলো গিয়ে ব্যবসাদারের চূড়ামণি, হিসেবের গুরু ঠাকুর। লকারের প্রতিটি গয়নার ফর্দ একেবারে তার কাছে মজুদ। এই যে 12 গাছে চুড়ি রাখতে যাব, এও তার লিস্টে আছে। কথা বলতে বলতে বিদিশা দরজায় এলো। ভারতীয় এসেছে পেছন পেছন। অনুযোগের স্বরে বললেন, আজ নয় ব্যাংকে নাই যেতিস, কদিন পরে এলি, খেয়ে দিয়ে একটু গড়িয়ে নিলে তোর বাবার সঙ্গে দেখা হয়ে যেত। আজ তো হাফ ডে, আজও তাড়াতাড়ি ফিরবে। উপায় নেই মা, দিনের দিন কথা মতো কাজ না করলে তোমার জামাই চোটে ফায়ার হয়ে যায়। আমি নয় নেক্সট উইকে একদিন আসবোক্ষণ সন্ধ্যের দিকে। আরেকবার কবজি ঘড়িতে চোখ বুলিয়ে বিদিশা বেরিয়ে পড়ল। কাল রাতেও প্রচুর ঢেলেছে আকাশ। মহিমালদার লেনের এদো গলিতে জমার জল কাদা। পিওর সিল্কের শাড়ি সামান্য উঠিয়ে নিয়ে সাবধানে হাঁটছে, দামি বিদেশি হাই হিলে কাদার ছোঁয়া বাঁচিয়ে। আশেপাশের বাড়ির জানলায় বেশ কয়েকটা চোখ বিদিশা টের পাচ্ছিল। কীটপতঙ্গের দল সব, ঈর্ষাকাতর প্রতিবেশী। 2-1জন কি কেমন আছো গোছের আলাপটাও ছুড়ল। কাঁধ ঝাঁকিয়ে তাদের পেরিয়ে এলো বিদিশা। মোড়ে এসে গাড়ির লক খুলতে গিয়ে থমকেছে। দাদা দাঁত বার করে হাসতে হাসতে চায়ের দোকান থেকে উঠে আসছে। কিরে লেডি রায়না, এসেই চললি যে? তুই আমাকে আসতে দেখেছিলি? হুম, গাড়ি দেখে বুঝলাম। চিত্রভানু একদম কাছে এসে দাঁড়ালো। ধারালো উজ্জ্বল চেহারা, বেটেই বলা চলে, তবে চমৎকার গঠন। গায়ের রং লালচে ফর্সা, মনের মতোই। পরনে তাপ্পি মারা জিন্স, গাঢ় হলুদ টি শার্ট। শ্যাম্পু করা ফাঁপানো চুল উঠছে হাওয়ায়। চাপা গলায় বলল, কিছু মাল্লু না ছেড়েই কেটে পড়ছিস? বিদিশা দরজা খুলে স্টিয়ারিংয়ে বসল। ঘাড় হেলিয়ে বলল, মাল্লু কিসের? এলেই কি তোকে নজরানা দিতে হবে নাকি? নয় দিলি, তার জন্য তোর বার্মিংহাম প্যালেস ভিখিরি হয়ে যাবে না? যত সব পিত্তি জ্বালানো কথাবার্তা। বাক্য ব্যয় না করে বিদিশা ভ্যানিটি ব্যাগ খুলল। কত? দে যা পারিস, 500,000। বিদিশা চোটেও চটল না, ভাবলেশীন মুখে বলল, কি করবি? বিজনেস ইনভেস্টমেন্ট করব। কি বিজনেস? আছে একটা, হাই প্রফিট, কুইক রিটার্ন। ফোট, দেব না। বিদিশা গাড়ির দরজা বন্ধ করে দিল। তোর হাই প্রফিট কুইক রিটার্ন মানে তো 60টা, নয় তাসের জুয়া। না রে, এবারে সিরিয়াস কেস। গাড়ির জানলা দিয়ে মুখ গলালো চিত্রভানু। সত্যিকারের বিজনেস 1000-10-12 হলেই ভালো হতো, মিনিমাম 1000 তো এখন লাগবেই। কিছু দে, বাকিটা অন্য কোথাও থেকে দেখছি।
চিত্রভানুর পাচনভঙ্গি এতটাই কপট যে সত্যি মিথ্যা যাচাই করা অসম্ভব। কিন্তু নিজের এই পিঠোপিঠি দাদাটাকে হাড়ে হাড়ে চেনে বিদিশা, জানে টাকাটা কোনো খাদে বিলীন হয়ে যাবে। তবু একটু কোমল হলো, ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে বলল, এই দিয়েই কাজ চালিয়ে নে। বিদিশার ভ্যানিটি ব্যাগ কয়েক মুহূর্তের জন্য খোলা ছিল। বাজ পাখির মতো চোখে অন্দরটা দেখছিল চিত্রভানু। ব্যাগ বন্ধ হওয়ার আগেই শিকারি মাছরাঙার মতো খপ করে দুটো আঙুল দিয়ে আরও কটা নোট তুলে নিয়েছে। বিদিশা আগুন হয়ে গেল, রাস্তার মধ্যিখানে চেঁচাতেও পারছে না। দাঁতে দাঁত ঘষে বলল, তুই এইরকম নির্লজ্জ হয়ে গেলি? দুপাশে রোজগার করার ক্ষমতা নেই, বোনের থেকে টাকা খামচা মারিস? খামচা মারাটাও রোজগার। তুই তোর বড়ের থেকে খামচা মারিস, আমি তোর থেকে খামচা মারছি। তোর মতো মেয়ে রাজবাড়ির সুখ ভোগ করছে, দাদাকেও একটু ট্যাক্স দেবে না? শুধু দৃষ্টি দিয়েই যদি মানুষকে ভস্য করে দেওয়া যেত। বিদিশার আগে কথা খুঁজে পাচ্ছিল না, অনেক কষ্টে বলল, তুই বোনকেও হিংসা করিস? তুই এত নিচে নেমে গেছিস? বাবা একা মুখে রক্ত তুলে খাটছে, তার কোনো সাহায্যে আসিস না, উল্টে ফুর্তির জন্য টাকা। চুপ, একটা কথা নয়। তুই বাবার কি সুসারটা করেছিস শুনি? গেছিস তো বাবাকে ধসিয়ে দিয়ে। চিত্রভানুর কমনীয় মুখ বিকৃত হয়ে গেল। জানিস তোর বিয়ের সময় বাবাকে কাবুলিওয়ালার কাছ থেকে ধার নিতে হয়েছে? কম নয়, 50,000। 5-এর পিঠে 4টে শূন্য। এখন আগা সাহেব সুদ নেওয়ার জন্য মাস পয়লায় বাবার অফিসে গিয়ে হানা দেয়। বাবার জন্য দরদ দেখাচ্ছিস তুই? শ্বশুর মশাই তো শাখা সিঁদুরে মেয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কে বাবাকে 1.5-2 লাখ টাকা খরচ করার জন্য মাথা তিপ্পি দিয়েছিল? কেন 20 ভরি সোনা দিয়েছে বাবা? কেন পাত পেরে 350 লোক খাইয়েছে? বিদিশা বলেছিল। হ্যাঁ, বিদিশার বাবা প্রভাকর দত্ত সেই বিরল প্রজাতির মানুষ যারা সারা জীবন হতদরিদ্র অবস্থাতে কাটিয়েও হঠাৎ হঠাৎ লুপ্ত বংশ গরিমার দাপটে অন্ধ হয়ে যায়। এতে বিদিশা কি করবে? তাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ের বিয়ের জন্য টাকা ধার করাটা এমন কিছু নতুন ঘটনা নয়। তবে হ্যাঁ, কাবুলিওয়ালাটা একটু বাড়াবাড়ি। বাবার সতর্ক থাকা উচিত ছিল। চিত্রভানু এখনও গজরাচ্ছে। আমি ফুর্তি বেড়ে বেড়াই? আয়নার নিজের মুখ দেখেছিস? রাজবাড়ির পালঙ্কে শুয়ে খুব পায়াভারী হয়েছে। যখনই বলবো তখনই টাকা ফেলবি, টুসকি বাজালেই টাকা ফেলবি, বুঝেছিস? দাদার দিকে হিংস্র চোখে তাকালো বিদিশা, চিবিয়ে চিবিয়ে বলল, আমি আর কোনোদিন একটা পয়সাও দেব না। দেখবো তোর খোলজের কত জোর। আমার নামও চিত্রভানু, মনে রাখিস। বিষাদ মুখে গাড়ি স্টার্ট করলো বিদিশা। আকাশ একেবারে ছুলকালি পাখা। এখনই বোধহয় কান্না শুরু করবে। আর ব্যাংকে যেতে ইচ্ছে করছে না। কাকুরগাছিতে ব্যাংক, সে পথে গেলই না বিদিশা। বাইপাস ধরে সোজা সল্টলেক। বাড়ির গেটে গাড়ি ঢোকানোর মুখে আকস্মিক বিপত্তি। একটা লোক হন্তদন্ত হয়ে বেরোচ্ছিল। লোকটা একেবারে বিদিশার গাড়ির সামনে পড়ে গেছে। প্রচণ্ড ব্রেক কষল বিদিশা, চোখ বুজে ফেলল। পলকের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল বিদিশার। ভয়ে ভয়ে চোখ খুলতেই ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ঈশ্বরের অপার করুণা, চাকার তলায় পড়েনি লোকটা, জোর বেঁচে গেছে। লোকটার ঠিক ইঞ্চি কয়েক আগে থমকেছে বিদিশার মারুতি। ঘাবড়ে গিয়েছে লোকটাও। তার 2 হাত বনেটে, আত্মরক্ষার ভঙ্গিতে। হাঁপাচ্ছে বেচারা। বিশেষত্বহীন চেহারা, পোশাক আশাকে তেমন জৌলস নেই। বয়সও খুব একটা বেশি নয়, জোর 30। মুখটা যেন কেমন চেনা চেনা। আগে কি দেখেছে বিদিশা? স্টিয়ারিংয়ে বসে বিদিশার এখনো হাত কাঁপছিল, হৃৎপিণ্ড ধরাস ধরাস। চোটফোট লাগেনি তো? একটু স্থিত হয়ে বিদিশা গাড়ি থেকে নামতে যাচ্ছিল। তার আগে লোকটা সরে গেল। কোনো বিরক্তি নেই মুখে, অভিযোগও না। বিনা বাক্য ব্যয়ে চলে যাচ্ছে গেটের বাইরে। ছি ছি, আর একটু হলে কি বিশ্রী কাণ্ডই না ঘটে যেত। এক ঝলক দোতলার দিকে তাকিয়ে নিল বিদিশা। শ্বশুরমশাই দেখে ফেলেননি তো? তাহলে একেবারে ঠাট্টায় ঠাট্টায় জেরবার করে ছাড়বেন। আজই প্রথম গাড়ি নিয়ে অদ্দূর বেরোলো, আজই কি না? অর্চিষ্মানের কাছেও ঘটনাটা চেপে যেতে হবে। শুনে সে মোটেও আহ্লাদিত হবে না। না,
এখনো হাত পা চোখের কানের মেলবন্ধন ঘটেনি। আরও প্র্যাকটিস করতে হবে বিদিশাকে, আরও। সন্তর্পণে গাড়ি গ্যারেজ করলো বিদিশা। আঙ্গুলে চাবি দোলাতে দোলাতে এগোলো বাড়ির দিকে। অর্চিষ্মানদের বাড়িটা সত্যিই বিশাল। সল্টলেকের একেবারে প্রথম দিককার বাড়ি, অনেকটা জায়গা জুড়ে ঘেরা কম্পাউন্ড, সামনে সবুজ মসৃণ লন, একদিকে ছোট্ট মতো বাগান আছে। মালি এসে নিয়মিত পরিচর্যা করে যায়। 4-5টা বড়সড় ফুল গাছও আছে, চাপা, বকুল, গন্ধরাজ, অমলতাস। বাড়ির মালিকরা থাকে দোতলায়, তাদের খাওয়া থেকে শুরু করে সবই হয় ওপরে। একতলায় বৈঠকখানা, রান্নাঘর, ভাড়ার ঘর, কাজের লোকেদের থাকার জায়গা, গোটা 3টে গেস্ট রুম, আর সামনে পেছনে 2খানা পেল্লাই টানা বারান্দা। বৈঠকখানাটিও প্রকাণ্ড, একটু সাবেকি ঢঙে সাজানো। ইয়া সোফা, কার্পেট, সুদৃশ্য ঝাড়বাতি, বাহারি স্ট্যান্ড ল্যাম্প, কারুকাজ করা আবলুস কাঠের টেবিল, কাচের শোকেসে দুষ্প্রাপ্য চিনেমাটির পুতুল, লাইফ সাইজ হরিণ, সবই বাড়ির বিশালত্বের সঙ্গে মানানসই। বৈঠকখানায় আলগা উকি দিয়ে বিদিশা সিঁড়ির পথে। সামনে পদ্মপানি। বিদিশাকে দেখে পদ্মপানি একগাল হাসল। এত দেরি করলে বৌদি, কর্তাবাবু না খেয়ে তোমার জন্য বসে আছেন। মাঝবয়সী পদ্মপানি এবাড়ির পুরনো কাজের লোক। নামেই কাজের লোক, খবরদারিতে মালিকদেরও ছাপিয়ে যায়। বিদিশা বিশেষ আমল না দিয়ে বলল, বাবা জানেন আমার দেরি হবে। সিঁড়িতে পা রেখো কি মনে করে থামল বিদিশা। পদ্মদা, লোকটা কে গো? কোন লোকটা? এই যে এক্ষুনি বেরিয়ে গেল। পদ্মপানি টাক চুলকোলো। তপন বাবু? তপন? হ্যাঁ তপনই তো। ওই তো আগে নিলামঘরে কাজ করতো, এখন করে না। না, ছাঁটাই হয়ে গেছে। ও। বিদিশার নিজের মনে মাথা দোলালো। এর জন্যই বুঝি চেনা চেনা লাগছিল। বছর 2 হলেও দোকান রিমডেলিং করার সময় অনেক লোকজনকে বসিয়ে দিয়েছে অর্চিষ্মান, শুনেছে বিদিশা। ও তবে তাদেরই একজন। মাঝে মধ্যে এদের কেউ কেউ শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে আসে। কেন আসে এরা? টাকা পয়সার ধান্দায়? তাই হবে। শ্বশুরমশাইয়ের যা দরাজ দিল, নিশ্চয়ই খালি হাতে ফেরান না। ঊর্ধ্বগামী বিদিশা হুকুম ছুড়ে দিল, সুমিতকে ঝটপট খাবার লাগাতে বলো, আমি বাবাকে ডাকছি। তুমি চান করবে না বৌদি? উফ, আবার বাড়তি কথা। বিদিশা মৃদু ধমক দিল, যা বলছি তাই করো, আমার চান আমি বুঝবো। ওপরতলাটা 2 মহলা। অর্চিষ্মান থাকে উত্তর দিকে, দক্ষিণে দীননাথ। দক্ষিণের অর্ধবৃত্তাকার বারান্দাটি দীননাথের ভারী প্রিয়। দোতলায় এসে তড়িৎ পায়ে আগে নিজের ঘরে গেল বিদিশা। হাতের 6-12 গাছা চুটি চালান করল আলমারির অন্তঃপুরে। পরে নিল একজোড়া পালা। শাড়িটা বদলাবে করেও বদলালো না। বাথরুম ঘুরে এসেছে দক্ষিণ মহলে। দীননাথ যথারীতি বারান্দার ইজি চেয়ারে, চোখ দুটো বোজা, বুকের ওপর ইংরেজি কাগজ, খোলা ডটপেন। ক্রসওয়ার্ড পাজল করতে করতে ঘুমিয়ে পড়েছেন। বিদিশা কোমল স্বরে ডাকল, বাবা। দীননাথ চমকে উঠলেন। ও তুই এসে গেছিস? এখনই খাওনি কেন বাবা? তোমায় না বলে গেলাম আমার জন্য ওয়েট করবে না? দীননাথ চোখ রগড়াতে রগড়াতে উঠে দাঁড়ালেন, সস্নেহে বললেন, ভাবলাম এসেই তো পড়বি, বাপ বেটিতে না হয় একসঙ্গে। এটা কিন্তু মোটেই ঠিক কাজ নয় বাবা। তোমার কি অনিয়ম করা উচিত? বয়স হচ্ছে না? হ্যাঁ মেয়ে, বেশি শাসন করবি তো তুই ধমক খাবি। তোর বর ধমকাবে, এত বকুনি আমার সহ্য হবে না। বিদিশা হেসে ফেলল। ইস, তোমার ছেলের বদনাম করছো কেন? কখন বকে তোমায়? বকে না, ওর তাকানোটাই তো ফাউল। সেই কথায় আছে না, হুকোমুখো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই দেখছো। সে তুমি তোমার ছেলেকে যেমন গড়েছ। বিদিশা পায়ে পায়ে ডাইনিং হলের দিকে এগোলো। মোটেই না, ছেলে আমার মোটেই আগে এরকম ছিল না। দীননাথ চলছেন সঙ্গে সঙ্গে। তুই আমার ছেলেটাকে গোমরামুখো করে দিলি।
দীননাথের কথা বলার ধরনটাই এরকম, অন্তত বিদিশার সঙ্গে। কে বলবে শ্বশুর বৌমার বাক্যালাপ চলছে? বিয়ের পর প্রথম প্রথম ভারী আড়ষ্ট ছিল বিদিশা, শ্বশুরের সঙ্গে তাল মেলাতে পারত না, ঠাট্টা তামাশার উত্তরে লাজুক লাজুক হাসত। এখন সেও দিব্যি সরগর হয়ে গেছে। দীননাথই মনের আড় ভেঙে দিয়েছে। বিদিশাও বেশ বুঝে গেছে এইভাবে কথা বলাটা দীননাথ বেশি উপভোগ করেন। মায়া পড়ে গেছে মানুষটার ওপর। আহা, বড্ড একা। সে কোন কালে বউ মারা গেছে, অর্চিষ্মান তখন নাকি মাত্র 4 বছর। সংসারে নারী ছোঁয়া না থাকলে পুরুষ মানুষ বড় কাঙাল হয়ে যায়। তাও দিদি যতদিন ছিল, তারও তো বিয়ে হয়ে গেছে অনেক কাল, 16 বছর। মাঝে নাকি বেশ খিটখিটে হয়ে গিয়েছিলেন শ্বশুরমশাই, ওই পদ্মপানি গল্প করে। হয়তোবা বিদিশাকে এনে নিজেই আবার এভাবে সংসারে প্রাণ জাগাতে চেয়েছেন। না হলে কোন শ্বশুর বলে বৌমা পরিচয়টা একদম ভুলে যা, বেটি বনে যা, স্রেফ বেটি। সুমিত টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে। ইলিশ মাছের ডিম ভাজা, ইলিশের তেল, দই ইলিশ, কাটা চচ্চড়ি, যাকে বলে ইলিশের একেবারে হদ্দমুদ্দ, সঙ্গে চাটনি আর বেনারসের ল্যাংড়া। বেসিনে হাত ধুয়ে এসে চেয়ারে বসেছেন দীননাথ। ভাত ভাঙতে ভাঙতে বললেন, হ্যাঁ রে, তোর কাজ হলো আজ? বিদিশা দুদিকে মাথা নাড়ল। কই আর হলো, মার ওখানে যে দেরি হয়ে গেল। দীননাথকে অল্প চিন্তিত দেখালো। বাবলু রাগ করবে না? জানবে কি করে? বিদিশা মুখ টিপে হাসল। চুড়িগুলো তুলে রেখেছি, সোমবার টুক করে গিয়ে লকারে দিয়ে আসবো। বাবলু ঠিক টের পেয়ে যাবে। কি করে? তুই বলে দিবি, মেয়েরা খুব পেট পাতলা হয়। আমার পেট থেকে সহজে কথা বেরোয় না। দীননাথ আর কিছু বললেন না। বিদিশা লক্ষ্য করল শ্বশুরমশাই হঠাৎ যেন একটু অন্যমনস্ক। ইলিশের চওড়া পেটি খুঁড়ছেন, সেভাবে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন না। হলোটা কি শ্বশুরমশাইয়ের? শরীর গড়বড়? দেখে তো মনে হচ্ছে না। আধি ব্যাধি তো কাছেই ঘেঁষে না মানুষটার। কি স্বাস্থ্য! বাবার চেয়ে অন্তত 10 বছরের বড়, কিন্তু একটুও বুড়ননি। নিয়মিত যোগ ব্যায়াম করেন, চামড়া এখনও টানটান, পেশি সবল, গাল ভরাট, 5 ফুট 10 ইঞ্চির মজবুত দেহকাণ্ড, একেবারে পাম গাছের মতো রিজু। চুল পর্যন্ত পাকেনি, এখনও স্বচ্ছন্দে 55-56 বলে চালিয়ে দেওয়া যায়। আহারেও মানুষটা রীতিমতো রাজসিক। খান কম, কিন্তু বেছে বেছে সেরা জিনিসটা খান, রসিয়ে রসিয়ে। সকালে তো নিজেই ভালো ইলিশ আনার জন্য পদ্মপাণিকে নির্দেশ ছুড়েছিলেন। পাতে বসে বীতস্পৃহ কেন? বিদিশা জিজ্ঞাসা করল, কি ভাবছো বাবা? কই কিছু না তো, বললেই হলো। এত ভালো টেস্টফুল ইলিশ তুমি খাচ্ছ কই? আজ তেমন খিদে হয়নি রে। সে কি, কেন? সারাক্ষণ শুয়ে বসে আছি, কাজকর্ম নেই। আজ সকালে এক্সারসাইজটাও বাদ পড়ে গেল। কেমন যেন দুঃখী দুঃখী গলা। বিদিশার বুক মমতায় ভরে গেল। এত শক্ত সমর্থ মানুষ কাজ ছাড়া থাকলে বুঝি এমনটাই হয়। ওর চিসমানটা যেন কি! বাবাকে তো নিলাম ঘরের দায়িত্বটা দিয়ে রাখলেই পারে, দেবে না। তার এক কথা, বাবা সারা জীবন অনেক পরিশ্রম করেছে। নাও হি নিডস আ হ্যাপি ডিসেন্ট রিটায়ার্ড লাইফ। ঘুরুক ফিরুক, যেমনভাবে খুশি লাইফটাকে এনজয় করুক। নো মোর খাটুনি, নো মোর টেনশন। আর নিলাম ঘরে তো বসবেই না। বাবা হলো ওল্ড ভ্যালুজের মানুষ, দয়ার প্রাণ। হাসি মুখে বাবা বাছা করে কাজ ওঠাতে চায়। ওই বিজনেস ট্যাকটিস ওর চিসমান রুদ্রর পোষাবে না। আশ্চর্য, শ্বশুরমশাই বিনা প্রতিবাদে মেনেও নিয়েছেন ব্যবস্থাটা। ছেলের হাতে ব্যবসা তুলে দিয়ে দিব্যি হাত উল্টে বসে আছেন। ছেলেকে জোর করেন না কেন? থাক বাবা, বেশি দরদ দেখিয়ে কাজ নেই। মানুষকে কিছু বিশ্বাস নেই। উনিই হয়তো ভেবে বসবেন সাধের বৌমা আবার শ্বশুরকে জাঁতাকলে ফেলার মতলব করছে। পুরুষদের জগতে অনুপ্রবেশ না করাই ভালো। বিদিশা পরিবেশটাকে হালকা করতে চাইল। মুখে দিদিমণি দিদিমণি ভাব ফুটিয়ে বলল, কেন ব্যায়ামটা বাদ পড়লো আজ জানতে পারি? দীননাথ হাসলেন। উঠতে দেরি হয়ে গেল যে। কেন দেরি হলো? কাল ফিরতে অনেক রাত হলো না? কেন রাত হলো?
দীননাথ হঠাৎ চোখ পাকালেন। হ্যাঁ, তুই জানিস তো? জানি তো আমি সবই, তোমার ক্লাসিক্যাল ফাংশন। অমন ফাংশন না শুনলে কি হয়, যার জন্য শরীরের ওপর অত্যাচার হচ্ছে? দীননাথ নাটুকে ভঙ্গিতে বললেন, ওরে বেটি, তোর প্রাণে কি দয়া মায়া নেই? একটাই তো মাত্র নেশা, তাও তুই কেড়ে নিতে চাস? শুধু নেশা নয়, বলো জম নেশা। বিদিশা চোখ পাকালো। মনে আছে গত মাসে কি কাণ্ডটা করেছিলে? কি বলতো? সেই যে শ্রীরামপুরে কোন বন্ধুর বাড়ি গান শুনতে গেলে, সারা রাত দেখা নেই, কি তুমুল বৃষ্টি, আমরা ভেবে ভেবে মরছি। ওহো, সেদিন? দীননাথ ছোট্ট একটা টুকরো আম মুখে পড়লেন। সেদিন কি বিশাল আয়োজন! রশিদ খাঁ এসেছেন, পণ্ডিতজি এসেছেন, মলহারের তান চলছে, সঙ্গে বৃষ্টির ঝিমঝিম। তুই থাকলে তুইও নড়তে পারতিস না। সত্যি খ্যাপা লোক বটে, কি যে মজা পান ওইসব গিটকিরিতে। বিদিশাকে লাখ টাকা দিলেও ও সেই আসরে গিয়ে বসবে না। তারে নানা করতে করতে আহার পর্ব শেষ। দীননাথ শুতে গেছেন। ঘরে এসে স্নানে ঢুকলো বিদিশা। আজ বৃষ্টি নেই বটে, কিন্তু গুমোট খুব, গা একেবারে ঘেমে প্যাচ প্যাচে। বাথটবে সুগন্ধি ছড়িয়ে বিদিশা জলে শুয়ে রইল অনেকক্ষণ। হাত পা ডলল, শ্যাম্পু করল, ফেনা নিয়ে খেলল। ইটালিয়ান মার্বেলে মোড়া এই ঘরটায় ঢুকলে আর যেন বেরোতেই ইচ্ছে করে না। মহিম হালদার লেনের বাড়িতে কি এঁদু একটা কলঘরে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া করে গায়ে জল ঢেলে স্নান করত বিদিশা। উফ, দুঃস্বপ্ন। বাথরুম থেকে বিদিশা বেরোলো প্রায় 4টে। গা পুরোপুরি মোছেনি, এতে বেশ আরাম হয়। ঢোল্লা একটা কাফতান জড়িয়ে নিল গায়ে। আয়নার সামনে বসে ড্রয়ারে চুল শুকোচ্ছে। ফরফর করছে হাওয়া, উড়ছে চুল, এও সুখ। হঠাৎই দাদার কথা মনে পড়ল। সত্যিই কি কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার নিয়েছে বাবা? দাদার ঠপও তো হতে পারে। ঝট করে ড্রেসিং টেবিল থেকে কর্ডলেসটা তুলল বিদিশা। টিপ টিপ করে ডায়াল টিপছে। রিং হয়েই যাচ্ছে বাবার অফিসে, কেউ ধরে না কেন? ধুত, আজ তো শনিবার, ছুটি হয়ে গেছে। বিদিশা 2-4 সেকেন্ড থম, তারপর নিজের মনেই ঠোঁট উল্টোলো। ফোনে বাবাকে পেলেই বা হতোটা কি? বাবা থোড়াই স্বীকার করতো। মরুকে যাক, নিলে নিয়েছে, মেয়ের জন্যেই তো নিয়েছে। কিন্তু দাদাকে আর একটা পয়সাও নয়। প্রমিস প্রমিস প্রমিস। তৃপ্ত মুখে উত্তরের বারান্দায় এলো বিদিশা। বেতের দোলনায় দুলছে মৃদু মৃদু। মেঘেরা আবার দখল নিয়েছে আকাশের। বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। পিছন দিকে চাপা গাছ থেকে গন্ধ ভেসে আসছে, মিষ্টি উগ্র সুরভি। নেশা নেশা লাগছে। বিদিশা চোখ চড়িয়ে এলো। তখনই কোলের কর্ডলেস ফোনটা বেজে উঠেছে সহসা। ধর্মরিয়ে চোখ খুলল বিদিশা। রিসিভার কানে চাপল। হ্যালো। ক্ষণিকের নৈশব্দ, তারপরই ও প্রান্তে একটা হিম হিম গলা। সুখে আছো বিদিশা? শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের অনবদ্য একটি উপন্যাস পালাবার পথ নেই এর প্রথম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে একটা লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটার অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে গল্প আপলোডের সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।